আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ এই বইটির ৪র্থ পর্ব। মোটর ছাড়ল অনেক বেলায়, কাজেই বেলাবেলি কাবুল পৌঁছাবার আর কোনো ভরসাই রইল না। পেশোয়ার থেকে জালালাবাদ ১০০ মাইল, জালালাবাদ থেকে কাবুল আরও ১০০ মাইল। শাস্ত্রে লেখে সকালে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছব, পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল। তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকেই। পরে জানলুম একমাত্র মেল বাস ছাড়া আর কেউ শাস্ত্র নির্দিষ্ট বেগে চলে না। জালালাবাদের আশপাশের গাঁয়ের ছেলেরা রাস্তায় খেলাধুলো করছে, তারই এক খেলা মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া। কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় সাজিয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে ২-৪টে থেতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়ি গোফের ভেতরে বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম লক্ষ্য করার পর বললুম, দিন না ২-৪টা থেতলে, ছোড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুধাপানা, এমন কর্ম করতে নেই, আর টায়ার ফাঁসাতে চাই নে। আমি বুঝতে না পেরে বললুম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছেঁদা করে দেবে? তিনি বললেন, আপনি খেলাটার আসল মর্মই ধরতে পারেননি। টুপির ভিতরে রয়েছে মাটিতে শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থ্যাতলাই তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়োল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করিলে নিজের অপকার হয়। সর্দারজি বললেন, ওহ, আপনার কি পরিষ্কার মাথা। বেতারবাণী বললেন, কিন্তু প্রশ্ন, এই মহান শিক্ষা এলো কোথা হতে? আমি নিবেদন করলুম, আপনিই বলুন। তিনি বললেন, ছোড়াদের খেলাতে রয়েছে বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। তিনি বললেন, শুনেছি মানে? একটুখানি ডাইনে হাঁটলেই পৌঁছবেন হাতদায়। সেখানে গিয়ে সচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধমূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমলের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এ যেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন। কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করিত কিনা? ফের মারলুম, কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক বাজে তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরাইয়ে নিজের জান মাল মাল যান সম্বন্ধে যে সতর্কতার হুঙ্কার শুনতে পেলুম, তা থেকে তো মনে হলো না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম। পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু কথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠান জাতকে কেউ যদি ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সেই ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম। এইবার লাগে বুঝি। আধা ইনসান অর্থাৎ অর্ধমনুষ্য বললে কার রক্ত গরম হয় না? কিন্তু বেতারবাণী অত্যন্ত সৌম্য বৌদ্ধ কণ্ঠে বললেন, আপনি বিদেশি এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন, তার উপর আপনি বয়সে প্রবীণ। আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আরও আশ্চর্য হয়ে গেলুম। কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝড়ঝাড়ানির সঙ্গে গলা মিলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শুধালুম, এ কী কাণ্ড, আপনি এত জাত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম করলেন? সর্দারজি আরও আশ্চর্য হয়ে বললেন, তিনি চড়বেন কেন, ইনি তো কাবুলি। আমি আরও ৭ হাত জলে। ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক ইরান দেশ থেকে এসে সেখানে বাড়িঘরদোর বেঁধে শহর জমিয়েছে। তাদের মাতৃভাষা ফার্সি, পাঠানের মাতৃভাষা পশতু। বেতারের সাহেব পশতু ভাষার এক বর্ণও বোঝেন না। আমি ভাবলুম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালারা তো ফার্সি বোঝে না।
তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয়, তারা সীমান্ত, খাইবার, বড়জোর চমন, কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে যায় না। যে 2-10 জন যায় তারা সদাগর, তাদেরও পাল্লা ওই পেশাওয়ার অবধি। এত জ্ঞান দান করেও সর্দারজির আশ মিটল না। আমাকে শুধালেন, আপনি কাবুলিওয়ালা? কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হবে কাবুলি, নয় কাবুলওয়ালা। কাবুলিওয়ালা হয় কি করে? হকচকিয়ে গেলুম। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা। গুরুকে বাঁচাই কি করে? আর বাঁচতে তো হবেই, কারণ যদ্যপি আমার গুরু সুরিবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সামলে নিয়ে বললুম, এই আপনি যেরকম জওয়াহিরাত বলেন, জওহর হলো এক বচন, জওয়াহির বহু বচন। জওয়াহিরে ফের আত লাগিয়ে আরও বহু বচন হয় কি প্রকারে? শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কি না সে প্রশ্ন অন্য যে কোনো দেশে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু পাঠান মুল্লুকের আইন এক খুনের বদলে আরেক খুন। তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ফাঁড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না, সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা, গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী হলো। সেই ভালো, আর যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না, তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক। দূর থেকেই সারি সারি চিনার গাছ চোখে পড়ল। সুপারির চেয়ে উঁচু, সোজা আকাশ ফুঁড়ে উঠেছে। বুক অবধি ডালপালা নেই, বাকিটুকু মসৃণ ঘন পল্লবে আন্দোলিত। আমাদের বাঁশ পাতার সঙ্গে কচি অশ্বত্থ পাতার সৌন্দর্য মিলিয়ে দিয়ে দীর্ঘ বিনুনির মতো যদি কোনো পল্লবের কল্পনা করা যায়, তবে তাই হয় চিনারের পাতা। কিন্তু তার দেহটির সঙ্গে অন্য কোনো গাছের তুলনা হয় না। ইরানি কবিরা উচ্ছ্বসিত হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তন্নঙ্গী তরুণীর রূপভঙ্গিমা, রাগ ভঙ্গিমার সঙ্গে চিনারের দেহ সৌষ্ঠবের তুলনা করে এখনও তৃপ্ত হননি। মৃদুমন্দ বাতাসে চিনার যখন তার পা থেকে মাথা পর্যন্ত ধীরে মন্থরে আন্দোলিত করে, তখন রসকসীন পাঠান পর্যন্ত মুগ্ধ হয়ে বারে বারে তার দিকে তাকায়। সুপারির দোলের সঙ্গে এর খানিকটা মিল আছে, কিন্তু সুপারির রং শ্যামলিমাহীন, কর্কশ, আর সমস্তক্ষণ ভয় হয় এই বুঝি ভেঙে পড়ল। মনে হয় মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণী চিনারের দেহচ্ছন্দকে তরুণীর চেয়ে মধুর বলে স্বীকার করবে। বেতারওয়ালা ভারতবর্ষের ইতিহাসের কোনো খবরই রাখেন না, সর্দারজির কাছ থেকে বেশি আশা করাও অন্যায়। কিন্তু তিনি বললেন, নিমলার বাগান আর তাজমহলের বাগান নাকি একই সময়কার। নিমলার বাগানে যে প্রাসাদ ছিল, সেটি অভিযান আক্রমণ সহ্য না করতে পেরে অদৃশ্য হয়েছে, কিন্তু সারি বাঁধানো রমণীয় চিনারগুলো নাকি শাহজাহানের হুকুমে পোতা। সর্দারজির ঐতিহাসিক সত্যতা এখানে অবশ্য উদ্ভিদবিদ্যা দিয়ে পরখ করে নেবার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজানা অচেনা দেশে শাহজাহানের তৈরি তাজের কনিষ্ঠ উদ্যানে ঢুকছি কল্পনা করাতে যে সুখ, উদ্ভিদ তত্ত্বের মোহাম্মদগড় দিয়ে সে মায়াজাল ছিন্ন করে কি এমন চরম মোক্ষ লাভ? বাগানে আর এমন কিছু চারুশিল্পও নেই যার কৃতিত্ব শাহজাহানকে দিয়ে দিলে অন্য কারো ভয়ঙ্কর ক্ষতি হবে। আর একথাও তো সত্য যে শাহজাহানের আসন উঁচু করার জন্য নিমলার বাগানের প্রয়োজন হয় না, এক তাজই তার পক্ষে যথেষ্ট। তবু স্বীকার করতে হবে, অতি অল্প আয়াসের মধ্যে উদ্যানটি প্রাণাভিরাম। চিনারের সারি, জল দিয়ে বাগান তাজা রাখবার জন্য মাঝখানে নালা, আর অসংখ্য নার্গিস ফুলের চারা। নার্গিস ফুল দেখতে অনেকটা রজনীগন্ধার মতো, চারা হুবহু একই রকম, অর্থাৎ টুবরোজ জাতীয়। গ্রিক দেবতা নার্সিসাস নাকি আপন রূপে মুক্ত হয়ে সমস্ত দিন নদীর জলে আপন চেহারার দিকে তাকিয়ে থাকতেন। দেবতারা বিরক্ত হয়ে শেষটায় তাকে নদীর পাড়ের ফুল গাছে পরিবর্তিত করে দিলেন। এখনও নার্সিসাস ফুল, ফার্সিতে নার্গিস, ঠিক তেমনি নদীর জলে আপন ছায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সন্ধ্যা কাটল নালার পাড়ে, নার্গিস বনের একপাশে, চিনার মর্মরের মাঝখানে। সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পর ডাকবাংলোর খানসামা আহার দিয়ে গেল। খেয়ে দেয়ে সেইখানেই চারপাই আনিয়ে শুয়ে পড়ল। শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে। হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলকুল শব্দ, আর আমার সর্বদেহ জড়িয়ে নাক মুখ ছাপিয়ে কোনো অজানা সৌরভ সুন্দরীর মধুর নিঃশ্বাস। শেষ রাত্রে নৌকা যখন বিল ছেড়ে নদীতে নামে, তখন যেমন নদীর ফুলকুল শব্দে ঘুম ভেঙে যায়, জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায়, এখানে তাই হলো, কিন্তু দুয়ে মিলে গিয়ে।
এ সঙ্গীত বহুবার শুনেছি, কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি। সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলা শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে ছুটে চলেছে। বুঝলুম নালার উজানে দিনের বেলায় বাঁধ দিয়ে জল বন্ধ করা হয়েছিল। ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা, বাঁধ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে। তারই পরশে নার্গিস নয়ন মেলে তাকিয়েছে। এর গান ওর সৌরভে মিশে গিয়েছে। আর যে চিনারের পদপ্রান্তে উভয় সঙ্গীত সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে, সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য। দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল। পদপ্রান্তে পুষ্পবনের গন্ধ ধূপে বৈতালিক মুখরিত হয়ে উঠল। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন। ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছবেন। বেতার সাহেবের দিলও খুব চাঙ্গা হয়ে উঠেছে। সর্দারজির সঙ্গে নানা রকম গল্পে জুড়ে দিলেন ও আমাকেও আফগানিস্তান সম্বন্ধে নানা কাজের খবর, নানা রঙিন গুজব বলে যেতে লাগলেন। তার কতটা সত্য, কতটা কল্পনা, কতটা ডাহা মিথ্যে বুঝবার মতো তথ্য আমার কাছে ছিল না। কাজেই একতরফা গল্প জমে উঠল ভালোই। তারই একটা বলতে গিয়ে ভূমিকা দিলেন। সামান্য জিনিস মানুষের সমস্ত জীবনের ধারা কীরকম অন্য পথে নিয়ে ফেলতে পারে শুনুন। প্রায় 30 বৎসর পূর্বে এই নিমলার বাগানেই জন 40 কয়েদি আর তাদের পাহারাওয়ালারা রাত কাটিয়ে সকালবেলা দেখে একজন কি করে পালিয়েছে। পাহারাওয়ালাদের মস্তকে বজ্রাঘাত। কাবুল থেকে যতগুলো কয়েদি নিয়ে বেরিয়েছিল, জালালাবাদে যদি সেই সংখ্যা না দেখাতে পারে তবে তাদের যে কী শাস্তি হতে পারে সেই সম্বন্ধে তাদের আইন জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা কিছুই ছিল না। কেউ বলল ফাঁসি দেবে, কেউ বলল গুলি করে মারবে, কেউ বলল জ্যান্ত শরীর থেকে টেনে টেনে চামড়া তুলে ফেলবে। জেল যে হবে সেই বিষয়ে কারো মনে কোনো সন্দেহই ছিল না। আর আফগান জেলের অবস্থা আর কেউ জানুক না জানুক, তারা বিলক্ষণ জানত। একবার সে জেলে ঢুকলে সাধারণত কেউ আর বেরিয়ে আসে না। যদি আসে তবে সে ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হতে, অথবা অন্যের স্কন্ধের উপর শোয়ার হয়ে কফিনের ভেতর শুয়ে শুয়ে। আফগান জেল সম্বন্ধে তাই যেসব কথা শুনতে পাবেন তার বেশিরভাগই কল্পনা। মরা লোকে তো আর কথা কয় না। তা সে যাই হোক, পাহারাওয়ালারা তো ভয়ে আধমরা। শেষটা একজন বুদ্ধি বাতলালো যে রাস্তায় যে কোনো একটা লোককে ধরে নিয়ে হিসাবে গোজামিল দিতে। পাছে অন্য লোকে জানতে পেরে যায়, তাই তারা সাত তাড়াতাড়ি নিমলার বাগান ছেড়ে রাস্তায় বেরোলো। চতুর্দিকে নজর, কাউকে যদি একাকী পায় তবে তাকে দিয়ে কাজ হাসিল করবে। ভোরের অন্ধকার তখনও কাটেনি। এক হতভাগা গ্রামের রাস্তার পাশে প্রয়োজনীয় কর্ম করতে এসেছিল। তাকে ধরে শিকলি পরিয়ে নিয়ে চলল আর সকলের সঙ্গে জালালাবাদের দিকে। সমস্ত রাস্তা ধরে তাকে ইহলোক পরলোক সকল লোকের সকল রকম ভয় দেখিয়ে পাহারাওয়ালারা শাসিয়ে বলল, জালালাবাদের জেলর তাকে কিছু জিজ্ঞাসা করলে সে যেন শুধু বলে, মা খুঁজছি হল পঞ্চম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বরের। ব্যাস, আর কিচ্ছু না। লোকটা হয় আকাট মূর্খ ছিল, না হয় ভয় পেয়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল, অথবা এও হতে পারে যে সে ভেবে নিয়েছিল যে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তবে সকলের পয়লা রাস্তায় যে সামনে পড়ে তাকেই সরকারি নম্বর পুড়িয়ে দিতে হয়। অথবা হয়তো ভেবে নিয়েছিল রাস্তার যে কোনো লোককে রাজার হাতি যখন মাথায় তুলে নিয়ে সিংহাসনে বসাতে পারে তখন তাকে জেলখানায়ই বা নিয়ে যেতে কেন পারবে না। বেতারবাণী বললেন, গল্পটা আমি কম করে জন 5-এর মুখে শুনেছি। ঘটনাগুলোর বর্ণনার বিশেষ হেরফের হয় না, কিন্তু ওই হতভাগা কেন যে জালালাবাদের জেলরের সামনে সমস্ত ঘটনাটা খুলে বলবার চেষ্টা একবারও করল না, সেই বিচিত্র। সর্দারজি শুধালেন, অন্য কয়েদিরাও চুপ করে রইল? বেতারওয়ালা বললেন, তাদের চুপ করে থাকার প্রচুর কারণ ছিল। সবকটা কয়েদি ছিল একই ডাকাত দলে। তাদেরই একজন পালিয়েছে। অন্য সকলের ভরসা সে যদি বাইরে থেকে তাদের জন্য কিছু করতে পারে। তার পালানোতে অন্য সকলের যখন স্বর ছিল তখন তারা কিছু বললে তো তাকে ধরিয়ে দেবারই সুবিধে করে দেওয়া হতো। তা সে যাই হোক, সেই হতভাগ্য তো জালালাবাদের জাহান্নামে গিয়ে ঢুকল। কিছুদিন যাওয়ার পর আর 5 জনের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারল কি বোকামি সে করেছে। তখন একে ওকে বলে কয়ে আলা হজরত বাদশার কাছে সমস্ত ব্যাপারের বর্ণনা দিয়ে সে দরখাস্ত পাঠাবার চেষ্টা করল। কিন্তু জালালাবাদের জেলের দরখাস্ত সহজে হুজুরের কাছে পৌঁছয় না। জেলেরও ভয় পেয়ে গিয়েছে।
ভালো করে শনাক্ত না করে বেকসুর লোককে জেলে পোড়ার সাজাও হয়তো তার কপালে আছে। অথবা হয়তো ভেবেছে সমস্তটাই গাঁজা, কিংবা ভেবেছে জেলের আর 5 জনের মতো এরও মাথা খারাপ হয়ে গিয়েছে। জালালাবাদের জেলের ভিতর কাগজ কলমের ছড়াছড়ি নয়, অনেক ঝুলাঝুলি করে সে দরখাস্ত লেখায়। তারপর সে দরখাস্তের কী গতি হয় তার খবর পর্যন্ত বেচারির কানে এসে পৌঁছয় না। বিশ্বাস করবেন না, এই করে করে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, ঝাড়া 16টি বৎসর কেটে গিয়েছে। তার তখন মনের অবস্থা কী হয়েছে বলা কঠিন। তবে আন্দাজ করা বোধ করি অন্যায় নয় যে সে তখন দরখাস্ত পাঠানোর চেষ্টা ছেড়ে দিয়েছে। এমন সময় তামাম আফগানিস্তান জুড়ে খুব একটা খুশির জশন উপস্থিত হলো। মঈনুস সুলতানের অর্থাৎ যুবরাজের শাদী অথবা তার প্রথম ছেলে জন্মেছে। আমির হবিবুল্লাহ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন ও সে খয়রাতির বর্ষাত রুখা সুখা জেলগুলোতেও পৌঁছালো। শীতকাল। আমির তখন জালালাবাদে। ফরমান বেরোলো জালালাবাদের জেলর যেন তাবৎ কয়েদিকে হুজুরের সামনে হাজির করে। হুজুর তার বেহৎ মেহেরবানি ও মহব্বতের তোড়ে বেএখতিয়ার হয়ে হুকুম দিয়ে ফেলেছেন যে খুদ তিনি হরেক কয়েদির ফরিয়াদ তকলিফের খান্না তল্লাশি করবেন। বিস্তর কয়েদি খালাস পেল, তারও বেশি কয়েদির মেয়াদ কমিয়েও দেয়া হলো। করে করে শেষটায় নিমলাসী হতভাগা হুজুরের সামনে এসে দাঁড়ালো। হুজুর শুধালেন, তো গেস্তি, তুই কে? সে বলল, মাহফুজিউল পঞ্জম হস্তম, অর্থাৎ আমি তো 45 নম্বরের। হুজুর যতই তার নাম ধাম পশুর সাজার কথা জিজ্ঞেসে করেন সে ততই বলে সে শুধু 45 নম্বরের। ওই এক বুলিয়ে এক জিকির। হুজুরের সন্দেহ হলো লোকটা বুঝি পাগল। ঠাহর করবার জন্য অন্য নানা রকমের কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে অস্ত যায়, মা ছেলেকে দুধ খাওয়ায় না ছেলে মাকে, সব কথা ঠিক ঠিক উত্তর দেয়, কিন্তু তার নিজের কথা জিজ্ঞেস করলেই বলে আমি তো 45 নম্বরের। 16 বছর ওই মন্ত্র জপ করে করে তার বিশ্বাস হয়ে গিয়েছে তার নাম নেই, ধাম নেই, সাকিন ঠিকানা নেই, তার পাপ নেই, পুণ্য নেই, জেলের ভিতরের বন্ধন নেই, বাইরের মুক্তিও নেই, তার সম্পূর্ণ অস্তিত্ব, তার সর্বৈব সত্তা ওই এক মন্ত্রে, আমি 45 নম্বরের। শতদোষ থাকলেও আমির হবিবুল্লাহর একটা গুণ ছিল, কোনো জিনিসের খেই ধরলে তিনি জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না। শেষটাই সেই ডাকাতদের যে 2-1 তখনও বেঁচে ছিল তারাই রহস্যের সমাধান করে দিল। শুনতে পাই খালাস পাওয়ার পরও বাকি জীবন সে ওই 45 নম্বরের ভানুমতি কখনো কাটিয়ে উঠতে পারেনি। গল্প শুনে আমার সর্বশরীর কাঁটা দিয়ে উঠল। পরিপক্ক বৃদ্ধ সর্দারজির মুখে শুধু আল্লাহ মালিক, খুদা বাঁচানেওয়ালা। ততক্ষণে চড়াই আরম্ভ হয়ে গিয়েছে। কাবুল যেতে হলে যে 7-8 হাজার ফুট পাহাড় চড়তে হয়, নিমলারের কিছুক্ষণ পরেই তার আরম্ভ। সিলেট থেকে যারা শিলং গিয়েছিলেন, দেরাদুন থেকে মুসৌরি কিংবা মহাবলেশ্বরের কাছে পশ্চিম ঘাট উত্তীর্ণ হয়েছেন, তাদের পক্ষে এরকম রাস্তার চুলের কাঁটার বাঁক, হাসুলি চাকের মোড় কিছু নতুন নয়। নতুনত্বটা হচ্ছে যে এই রাস্তা কেউ মেরামত করে দেয় না, এখানে কেউ রেলিং বানিয়ে দেয় না, হরেক রকম সাইনবোর্ড দুদিকের পাহাড়ে সেটে দেয় না, বিশেষ সংকীর্ণ সংকট পেরোবার জন্য সময় নির্দিষ্ট করে দুদিকের মোটর আটকানো হয় না। মাটি ধসে রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তবে যতক্ষণ না জনাস্টেক ড্রাইভার আটকা পড়ে আপন আপন শাবল দিয়ে রাস্তা সাফ করে নেয়, ততক্ষণ পর্যন্ত পণ্ডিত মশায়ের রাধে গো ব্রজসুন্দরী পার করো বলা ছাড়া অন্য কিছু করবার নেই। যারা শীতকালে এই রাস্তা দিয়ে গিয়েছেন তাদের মুখে শুনেছি যে রাস্তার বরফও নিজেদের সাফ করতে হয়। অবশ্য বরফ সাফ করাতে আভিজাত্য আছে। শুনেছি স্বয়ং হুমায়ুন বাদশাহ নাকি শের সাহেব তারা খেয়ে কাবুল না কান্দাহার যাবার পথে নিজ হাতে বরফ সাফ করেছিলেন। শিলং নৈনিতাল যাবার সময় গাড়ির ড্রাইভার অন্তত এই সান্ত্বনা দেয় যে দুর্ঘটনা বড় একটা ঘটে না। এখানে যদি কোনো ড্রাইভার এরকম কথা বলে তবে আপনাকে শুধু দেখিয়ে দিতে হবে রাস্তার যে কোনো এক পাশ 1000 ফুট গভীর খাদে দুর্ঘটনার অপমৃত্যু দুটো একটা মোটর গাড়ির কঙ্কাল। মনে পড়ছে কোনো এক হিল স্টেশনের চড়াইয়ের মুখে দেখেছিলুম ড্রাইভারদের বুকে যমদূতের ভয় জাগাবার জন্য রাস্তার কর্তা ব্যক্তিরা একখানা ভাঙা মোটর ঝুলিয়ে রেখেছেন। নিচে বড় বড় হরফে লেখা, সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। কাবুলের রাস্তার মুখে সেরকম ব্যাপক কোনো বন্দোবস্তের প্রয়োজন হয় না। চোখ খোলা রাখলে দুদিকে বিস্তর প্রাঞ্জল উদাহরণ দেখতে পাওয়া যায়। সবচেয়ে তৃপ্তির যখন হঠাৎ বাঁক নিয়ে সামনে দেখতে পাবেন 8 মাইল লম্বা উটের লাইন, একদিকে পাহাড়ের গা আর একদিকে 1000 ফুট গভীর খাদ,
মাঝখানে গাড়ি বাদ দিয়ে রাস্তার ক্লিয়ারিং এক হাত, তার ভেতর দিয়ে নড়বড়ে উট দূরের কথা, শান্ত গাধাও বেরোতে পারে না। চওড়া রাস্তার আশায় আধ মাইল লম্বা উটের শাড়িকে পিছু ঠেলে নিয়ে যাওয়াও অসম্ভব। তখন গাড়ি ব্যাক করে চলে উল্টো দিকে। সে অবস্থায় পিছনের দিকে তাকাতে পারেন এমন স্থিতপ্রজ্ঞ, এমন স্নায়ুবিহীন, দুঃখে সনুদ্বিগ্নমনার স্থিতধী মুনিপ্রবর আমি কখনো দেখিনি। সবাই তখন চোখ বন্ধ করে কলমা পড়ে আর মোটর না থামা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। তারপর চোখ খুলে যা দেখে সেও পিলে চমকানিয়া। আস্তে আস্তে একটা একটা করে উট সেই ফাঁকা দিয়ে যাচ্ছে। তারপর বলা নেই কওয়া নেই একটা উট হঠাৎ আধ পাক নিয়ে ফাঁকটুকুও চড়াচড়ি বন্ধ করে দেয়। পেছনের উটগুলো সঙ্গে সঙ্গে না থেমে সমস্ত রাস্তা জুড়ে ঝামেলা লাগায়। স্রোতের জলে বাঁধ দিলে যেরকম জল চতুর্দিকে ছড়িয়ে পড়ে, যে উটটা রাস্তা বন্ধ করেছে তাকে তখন সোজা করে ফের এগিয়ে নিয়ে যাবার জন্য জন পাঁচেক লোক সামনে থেকে টানাটানি করে, আর জন বিশেক পিছন থেকে চেঁচামেচি হইহল্লা লাগায়। অবস্থাটা তখন অনেকটা ছোট গলির ভিতর আনারি ড্রাইভার মোটর ঘোরাতে গিয়ে আটকা পড়ে গেলে যেরকম হয়। পার্থক্য শুধু এইটুকু যে সেখানে 1000 ফুট গভীর খাদের ভয় নেই, আর আপনি হয়তো রকে বসে বিড়ি হাতে আন্ডা বাচ্চা নিয়ে গোষ্ঠীর সুখ অনুভব করছেন। এই অবস্থায় যদি পিছন থেকে আর এক সারি উট এসে উপস্থিত হয়, তবে দুটোর সম্পূর্ণ খোলতাই হয়। আধ মাইল ধরে সমস্ত রাস্তা জুড়ে তখন ঢাকা দক্ষিণের মেলার গরুর হাট বসে যায়। বুখারা সমরকন্দ সিরাজ বদকশান সেই দয়ে মজে গিয়ে চিৎকার করে, গালাগাল দেয়, জট খোলে, ফের পাকায়, অস্ত্র সম্বরণ করে, দুদণ্ড জিরিয়ে নেয়, ঢেলে সেজে ফের গোড়া থেকে ঐদ্র কায়দায় আরম্ভ করে। করে কমললোচন শ্রীহরি, খরে খগ আসনে মুরারি, গড়ে গরুরও। স্মৃতিশক্তির ওপর নির্ভর করাই যদি সত্য নিরূপণের একমাত্র উপায় হয়, তবে আমাকে স্বীকার করতেই হবে যে আমি আজও সেই রাস্তার মাঝখানে মোটরের ভিতর কোণের উপর ভর করে দুহাতে মাথা চেপে ধরে বসে আছি। জট পাকানো স্পষ্ট মনে আছে, কিন্তু সেটা কি করে খুলল, মোটর আবার কি করে চলল, একদম মনে নেই। ফ্রান্সের বেতারবাণী আরম্ভ হয় ইসি পারি অর্থাৎ হেয়ার প্যারিস নিয়ে। কাবুল ইউরোপীয় কোনো জিনিস নকল করতে গেলে ফ্রান্সকে আদর্শরূপে মেনে নেয় বলে কাবুল রেডিও 2 সন্ধ্যা আপন অভিজ্ঞতা বাণী প্রচারিত করে ইনজা কাবুল অর্থাৎ হেথায় কাবুল বলে। মোটরেও বেতারবাণী হলো ইনজা কাবুল। কিন্তু তখন সন্ধে হয়ে গিয়েছে বলে বেতার যোগে প্যারিস অথবা কাবুলের যতটা দেখবার সুবিধা হয় আমার প্রায় ততটাই হলো। হেডলাইটের জোরে কিছু যে দেখব তারও উপায় ছিল না। পূর্বেই বলেছি বাসখানার মাত্র একটি চোখ। সাজের পিদিম দেখাতে গিয়ে সর্দারজি তার উপর আবিষ্কার করলেন যে সে চোখটিও খাইবারের রৌদ্রদাহনে গান্ধারীর চোখের মতো কানা হয়ে গিয়েছে। সর্দারজির নিজের জন্য অবশ্য বাসের কোনো চোখেরই প্রয়োজন ছিল না, কারণ তিনি রাতকানা। কিন্তু রাস্তার 45 নম্বরীদের উপকারের জন্য প্যাসেঞ্জারের কাছ থেকে একটা হারিকেন জোগাড় করা হলো। হ্যান্ডিম্যান সেইটে নিয়ে একটা মাডগার্ডের উপর বসল। আমি সভয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলাম, হারিকেনের সামান্য আলোতে আপনার মোটর চালাতে অসুবিধা হচ্ছে না তো? সর্দারজি বললেন, হচ্ছে বই কি, আলোটা চোখ ধাঁধিয়ে দেয়, ওটা না থাকলে গাড়ি জোরে চালাতে পারত। মনে পড়ল দেশের মাঝিরাও অন্ধকার রাত্রে নৌকার সম্মুখে আলো রাখতে দেয় না, কিন্তু ভাগ্যবিধাতা অন্ধ হওয়া সত্ত্বেও তো কবি তারই হাতে গোটা দেশটার ভার ছেড়ে দিয়ে গিয়েছেন। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি, তব রথচক্রে মুখরিত পথ দিন রাত্রি। কিন্তু কবির তুলনায় দার্শনিক ঢের বেশি হুঁশিয়ার হয়। তাই বোধহয় কবির হাতে রাষ্ট্রের কি দুরবস্থা হতে পারে তারই কল্পনা করে প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে ভালো মন্দ সব কবিকেই অবিচারে নির্বাসন দিয়েছিলেন। এসব তত্ত্বচিন্তা না করা ছাড়া তখন অন্য কোনো উপায়ও ছিল না। যদিও কাবুল উপত্যকার সমতল ভূমি দিয়ে তখন গাড়ি চলেছে, তবু দুটো একটা মোড় সবসময়ই থাকার কথা। সেসব মোড় নেবার সময় আমি ভয়ে চোখ বন্ধ করেছিলাম, এবং সেই খবরটি সর্দারজিকে দেওয়াতে তিনি যা বললেন তাতে আমার সব ভয় ডর কেটে গেল। তিনি বললেন, আম্মা চোখ বন্ধ করি। শুনে আমি যা চোখ বন্ধ করলুম তার সঙ্গে গান্ধারীর চোখ বন্ধ করার তুলনা করা যায়। সেই যাত্রাতে কাবুলে পৌঁছতে পেরেছিল তার একমাত্র কারণ বোধহয় এই যে রগরগে উপন্যাসের গোয়েন্দা শত বিপদেও মরে না। ভ্রমণ কাহিনী লেখকের জীবনেও সেই সূত্র প্রযোজ্য। গুমরক বা কাস্টম হাউস তখন বন্ধ হয়ে গিয়েছে, বিছানাখানা পর্যন্ত ছাড়ল না।
টাঙ্গা নিয়ে ফরাসি রাজদূতাবাসের দিকে রওনা হলুম। কাবুল শহরে আমার একমাত্র পরিচিত ব্যক্তি সেখানেই থাকতেন। শান্তিনিকেতনে তিনি আমার ফার্সির অধ্যাপক ছিলেন ও তখন ফরাসি রাজদূতাবাসে কর্ম করতেন। টাঙ্গা 3 মিনিট চলার পরেই বুঝতে পারলুম মস্কো রেডিও কোনো ভরসায় তাবৎ দুনিয়ার প্রলেতারিয়াকে সম্মিলিত হওয়ার জন্য ফতোয়া জারি করে। দেখলুম কাবুল শহরে আমার প্রথম পরিচয়ের প্রলেতারিয়ার প্রতীক টাঙ্গাওয়ালা আর কলকাতার গাড়িওয়ালায় কোনো তফাৎ নেই। আমাকে উজবুক পেয়ে সে তার কর্তব্য শেয়ালদার কাপ্তেনের মতো তখনই স্থির করে নিয়েছে। বেতারওয়ালা তাকে পই পই করে বুঝিয়ে দিয়েছিলেন ফরাসি দূতাবাস কী করে যেতে হয়। সেও বারবার চসম বসর উচ্চাসম অর্থাৎ আমার মাথার দিব্যি, আপনার তামিল এবং হুকুম আমার চোখের জ্যোতির ন্যায় মূল্যবান ইত্যাদি শপথ কসম খেয়েছিল, কিন্তু কাজের বেলায় 2 মিনিট যেতে না যেতেই সে গাড়ি দাঁড় করায়। বেছে বেছে কাবুল শহরের সবচেয়ে আকাট মূর্খকে জিজ্ঞাসা করে ফরাসি দূতাবাস কী করে যেতে হয়। অনেক অনেক উপদেশ দিলেন। এক গুণী চেষ্টায় বললেন, ফরাসি রাজদূতাবাস সে তো প্যারিস, যেতে হলে। আমি বাধা দিয়ে বললুম, বোম্বাই গিয়ে জাহাজ ধরতে হয়। চলো হে টাঙ্গাওয়ালা, পেশোয়ার অথবা কান্দাহার যেটা কাছে পড়ে সেখান থেকে বোম্বাই। টাঙ্গাওয়ালা ঘরেন, বুঝল বাঙ্গাল বলিয়া করিও না হেলা, আমি ঢাকার বাঙ্গাল নহি গো। তখন সে লবি দরিয়া দেহ আফগানান শহর আরাভে ফরাসি রাজদূতাবাস পৌঁছল। কাবুল শহর ছোট, কম করে 3 বার সে আমাকে ওই রাস্তা দিয়ে আগেই নিয়ে গিয়েছে। চতুর্দিকে পাহাড়, এর চেয়ে পেঁচালো কেপ আর গুড হোপ চেষ্টা করলেও হয় না। আমি কিছু বললে এতক্ষণ ধরে সে এমন ভাব দেখাচ্ছিল যে আমার কাঁচা ফার্সি সে বুঝতে পারে না। এবার আমার পালা। ভাড়া দেবার সময় সে যতই নানা রকম যুক্তিতর্ক উত্থাপন করে, আমি ততই বোকার মতো তার দিকে ফ্যাল করে তাকাই আর একঘেয়ে আলোচনায় নতুনত্ব আনবার জন্য তার খোলা হাত থেকে আমারই দেওয়া 2-4 আনা কমিয়ে দিই। সঙ্গে সঙ্গে আমার ভাঙা ফার্সিকে একদম ক্ষুদ্র বানিয়ে দিয়ে মাথা দুলিয়ে দুলিয়ে বলি, বুঝেছি তুমি ইমানদার লোক, বিদেশি বলে না জেনে বেশি দিয়ে ফেলেছি, অত বেশি নিতে চাও না। মাশাল্লাহ, সোবানাল্লাহ, খুদা তোমার জিন্দেগি দারাজ করুন। তোমার বেটা বেটির পয়সা সরালেই সে আর্তকণ্ঠে চিৎকার করে ওঠে, আল্লাহ রসুলের দোহাই কারে আর ইমান ইনসাফ সম্বন্ধে সাদি রুমির বয়ে তাওড়ায়। এমন সময় অধ্যাপক বাগদানফ এসে সব কিছু রফারফি করে দিলেন। যাবার সময় সে আমাকে আর এক দফা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত মেপে নিয়ে অত্যন্ত মোলায়েম ভাষায় শুধালো, আপনার দেশ কোথায়? বুঝলুম, গয়ার পান্ডার মতো ভবিষ্যৎ সতর্কতার জন্য। কে বলে বাঙালি হীন? আমরা হেলায় লঙ্কা করিনি জয়। রাতের বেলায় বাগদানফ সাহেবের সঙ্গে আলাপ করার সুবিধা। সমস্ত রাত ধরে পড়াশোনা করেন আর দিনের বেলা যতটা পারেন ঘুমিয়ে নেন। সেই কারণেই বোধহয় তিনি ভারতবর্ষের সব পাখির মধ্যে প্যাঁচাকে পছন্দ করতেন বেশি। শান্তিনিকেতনে তিনি যে ঘরটায় ক্লাস নিতেন, নন্দবাবু তারই দেয়ালে একটা প্যাঁচা এগে দিয়েছিলেন। বাগদানফ সাহেব তাতে ভারী খুশি হয়ে নন্দবাবুর মেলা তারিফ করেছিলেন। বাগদানফ জাতে রুশ, মস্কোর বাসিন্দা ও কট্টর জারপন্থী। 1917 সালে বিপ্লবের সময় মস্কো থেকে পালিয়ে আজারবাইজান হয়ে তেহরান পৌঁছান। সেখান থেকে বসরা হয়ে মুম্বাই এসে বাসা বাঁধেন। ভালো পেহলেভি বা পহলভি জানতেন বলে মুম্বাইয়ের জরথুস্ত্রী কামা প্রতিষ্ঠান তাকে দিয়ে সেখানে অনেক পুঁথিপত্রের অনুবাদ করিয়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ সে সময়ে রুশ পণ্ডিতদের দুরবস্থার সাহায্য করবার জন্য এক আন্তর্জাতিক আহ্বানে ভারতবর্ষের পক্ষ থেকে সাড়া দেন এবং মুম্বাইয়ে বাগদানফের সঙ্গে দেখা হলে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই তাকে ফার্সির অধ্যাপক রূপে শান্তিনিকেতনে নিয়ে আসেন। 1917 সালের পূর্বে বাগদানফ রুশের পররাষ্ট্র বিভাগে কাজ করতেন ও সেই উপলক্ষে তেহরানে 8 বছর কাটিয়ে অতি উৎকৃষ্ট ফার্সি শিখেছিলেন। রবীন্দ্রনাথ যখন পরবর্তীকালে ইরান যান, তখন সেখানে ফার্সির জন্য অধ্যাপক অনুসন্ধান করলে পণ্ডিতেরা বলেন যে ফার্সি পড়াবার জন্য বাগদানফের চেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত পাওয়া অসম্ভব। কাবুলের অন্য জহুরুদের মুখেও আমি শুনেছি যে আধুনিক ফার্সি সাহিত্যে বাগদানফের লিখন শৈলী আপন বৈশিষ্ট্য দেখিয়ে বিদগ্ধজনের শ্রদ্ধাভাজন হয়েছে। ইউরোপীয় মূল ভাষা তো জানতেনই, তাছাড়া জক্তাই, উসমানলি প্রভৃতি কতগুলো অজানা অচেনা তুর্কি ভাষা উপভাষায় জবরদস্ত মৌলবীও ছিলেন। কাবুলের মতো জগাখিচুড়ি শহরের দেশি বিদেশি সকলের সঙ্গেই তিনি তাদের মাতৃভাষায় দিব্য স্বচ্ছন্দে কথা বলতে পারতেন। একদিকে অগাধ পাণ্ডিত্য, অন্যদিকে কুসংস্কারে ভর্তি। বাঁ দিকে ঘাড় ফিরিয়ে পেছনে চাঁদ দেখতে পেয়েছেন না তো গোখরোর ফনায় যেন পা দিয়েছেন। সেই দুর্ঘটনার 3 মাস পরেও যদি তার পেয়ারা বেড়াল বমি করে,
তবে ওই বাঁ কাঁধের উপর দিয়ে অপয়া চাঁদ দেখাই তার জন্য দায়ী। মইয়ের তলা দিয়ে গিয়েছে, হাত থেকে পড়ে আরশি ভেঙে গিয়েছে, চাবির গোছা ভুলে মেঝের উপর রেখেছিলে, আর যাবে কোথায়? সে রাত্রে বগদানভ সাহেব তোমার জন্য 1 ঘন্টা ধরে আইকনের সামনে বিড়বিড় করে নানা মন্ত্র পড়বেন, গ্রিক অর্থোডক্স চার্চের তাবৎ সেন্টদের কাছে কান্নাকাটি করে ধন্না দেবেন। পরদিন ভোরবেলা তোমার চোখে মুখে মন্ত্রপুত জল ছিটিয়ে দিয়ে 3 বছর ধরে অপেক্ষা করবেন তোমার কাছ থেকে কোনো দুঃসংবাদ পাবার জন্য। 3 বছর দীর্ঘমেয়াদ, কিছু না কিছু একটা ঘটবেই। তখন বাড়ি বয়ে এসে বাগদানভ সাহেব তোমার সামনে মাথা নিচু করে জানুতে হাত রেখে বসবেন, মুখে ওই এক কথা, বলিনি, তখনই বলিনি? শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, বড় বড় সাধক মহাপুরুষ যেন এক একটা কাঠের গুঁড়ি হয়ে ভেসে যাচ্ছেন, শত শত কাক তারই উপরে বিনা মেহন্নতে ভবনদী পার হয়ে যায়। বাগদানভের পাল্লায় পড়লে 3 দিনে দুনিয়ার কুল্লে কুসংস্কারের সম্পূর্ণ তালিকা আপনার মুখস্থ হয়ে যাবে। 1 মাসের ভিতর সেগুলো মানতে আরম্ভ করবেন। 2 মাসের ভিতর দেখতে পাবেন বাগদানভ কাঠের গুঁড়িতে আপনি একা নন। আপনার এবং সাহেবের পরিচিত প্রায় সবাই তার উপরে বসে বসে ঝিমোচ্ছেন। ঘোর বেলেন না 2-1টা নাস্তিকের কথা অবশ্যই আলাদা, তারা প্রেম দিলেও কলসির কানা মারে। দয়ালু বন্ধুবৎসল ও সদানন্দ পুরুষ, তার মুক্ত হস্তের বর্ণনা করতে গিয়ে ফরাসি অধ্যাপক বেনোয়া বলেছিলেন, ইল লাশেত লে মাসিন আপেরসে লে মাকারনি, অর্থাৎ মাকারনি ফুটো করার জন্য তিনি মেশিন কেনেন, সোজা বাংলায় কাকের ছানা কেনেন। কাবুলের বিদেশি দুনিয়ার কেন্দ্রস্থলে ছিলেন বাগদানভ সাহেব। একটি আস্ত প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হয় না, তাই তার সম্বন্ধে এত কথা বলতে হলো। এক বৃদ্ধা দুঃখ করে বলেছিলেন, পালা পর্বে নেমন্তন্ন পেলে অরক্ষণীয়া মেয়ে থাকলে মায়ের মহা বিপদ উপস্থিত হয়, রেখে গেলে গলার আল, নিয়ে গেলে লোকের গাল। তারপর বুঝিয়ে বলেছিলেন, বাড়িতে যদি মেয়েকে রেখে যাও তাহলে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম, সঙ্গে যদি নিয়ে যাও তবে সকলের কাছ থেকে একই গালাগাল, এতদিন ধরে বিয়ে দাওনি কেন? দেশ ভ্রমণে দেখলুম একই অবস্থা। মোকামে পৌঁছেই প্রশ্ন, দেশটার ঐতিহাসিক পটভূমিকা দেব কি দেব না? যদি না দাও তবে সমস্তক্ষণ দুর্ভাবনা, ভালো করলুম না মন্দ করলুম, যদি দাও তবে লোকের গালাগাল নিশ্চিত খেতে হবে, বিশেষ করে আফগানিস্তানের বেলা। কারণ অরক্ষণীয়া কন্যার যেরকম বিয়ে হয়নি, আফগানিস্তানেরও ইতিহাস তেমনি লেখা হয়নি। আফগানিস্তানের প্রাচীন ইতিহাস পোতা আছে সে দেশের মাটির তলায়, আর ভারতবর্ষের পুরাণ মহাভারতে। আফগানিস্তান গরিব দেশ, ইতিহাস গড়ার জন্য মাটি ভাঙবার ফুরসত আফগানের নেই। মাটি যদি সে নিতান্তই খোঁড়ে তবে সে কাবুলি মঞ্জুদারও বের করার জন্য নয়, কয়লার খনি পাবার আশায়। পুরাণ ঘাটাঘাটি করার মতো পাণ্ডিত্য কাবুলির এখনও হয়নি। আমাদেরই কতটা হয়েছে কে জানে। পুরাণের কতটা সত্যিকার ইতিহাস আর কতটা ইতিহাস পাগলাদের বোকা বানাবার জন্য পুরাণকারের নির্মম অট্টহাস্য, তারই মীমাংসা করতে অর্ধেক জীবন কেটে যায়। আফগানিস্তানের অর্বাচীন ইতিহাস নানা ফার্সি পাণ্ডুলিপিতে এদেশে ওদেশে অন্তত 4খানা দেশে ছড়িয়ে পড়ে আছে। এদেশের মাল নিয়ে পণ্ডিতেরা নাড়াচাড়া করছেন মাহমুদ বাবরের ভিতর দিয়ে ভারতবর্ষের পাঠান তুর্কি মোগল যুগের ইতিহাস লেখার জন্য। কিন্তু বাবরের আত্মজীবনী সঙ্গে নিয়ে আজ পর্যন্ত কোনো ভারতীয় পণ্ডিত আফগানের কথাই ওঠে না। কাবুল, হিন্দুকুশ, বদকশান, বলক, মৈমানা, হীরাতে ঘোরাঘুরি করেননি, কারণ আফগান ইতিহাস লেখার শিরোপীড়া নিয়ে ভারতীয় পণ্ডিত এখনও উদ্ব্যস্ত হননি। অথচ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আফগানিস্তানের ইতিহাস না লিখে ভারত ইতিহাস লিখবার জো নেই। আফগান রাজনীতি না জেনে ভারতের সীমান্ত প্রদেশ ঠান্ডা রাখবার কোনো মধ্যম নারায়ণ নেই। গোদের উপর আরেক বিস্ফোরা, আফগানিস্তানের উত্তরভাগে অর্থাৎ বলক বদকশানের ইতিহাস তার সীমান্ত নদী আমোদরিয়ার গ্রিক অক্ষুস সংস্কৃত বক্ষুক, আমোদরিয়ার ওপারের তুর্কিস্তানের সঙ্গে, পশ্চিম ভাগ অর্থাৎ হিরাত অঞ্চল ইরানের সঙ্গে, পূর্বভাগ অর্থাৎ কাবুল জালালাবাদ খাস ভারতবর্ষ ও কাশ্মীরের ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে নানা যুগে নানা রং ধরেছে। আফগানিস্তানের তুলনায় সুইজারল্যান্ডের ইতিহাস লেখা ঢের সোজা, যদিও সেখানে 3টে ভিন্ন জাত আর 4টে ভাষা নিয়ে কারবার। আর শেষ বিপদ, যে 2-4খানা কেতাবপত্র আছে সেগুলো খুললেই দেখতে পাবেন পণ্ডিতেরা সব রামদা উঁচিয়ে আছেন। গান্ধার লিখেই সেই রামদা উঁচিয়েছেন, অর্থাৎ গান্ধার কোথায়?
কাম্বোজ বলেই সেই খঙ্গ, অর্থাৎ কাম্বোজ বলতে কি বোঝো? কম্বুকণ্ঠী বা কম্বুগ্রীব বলতে বোঝায় যার গলায় শাঁখের গায়ে 3টে দাগ কাটা রয়েছে, যেমনতর বুদ্ধের গলায়। কম্বোজ দেশ কি তবে গিরি উপত্যকার কণ্ঠী ঝোলানো দেশ আফগানিস্তান, অথবা কম্বু যেখানে পাওয়া যায় অর্থাৎ সমুদ্র পাড়ের দেশ বেলুচিস্তান? এমনকি দেশগুলোর নামের পর্যন্ত ঠিক ঠিক বানান নেই। যেমন ধরুন বলখ কখনো বলহিকা, কখনো বালহিকা, কখনো বালহিকা। সে কি তবে ফেরদৌসি উল্লিখিত বলখ, যেখানে জরথ্রুস রাজা গুশতাপসকে আবেস্তা মন্ত্রে দীক্ষিত করেছিলেন? সেখান থেকেই কি আজকের দিনের কাবুলিরা জাফরান আর হিং নিয়ে আসে? কারণ ওই দুয়ের নামই তো সংস্কৃতে বালহিকাম। রাসেল বলেছেন, পণ্ডিতজন যে স্থলে মতানৈক্য প্রকাশ করে, মূর্খ যেন তথায় ভাষণ না করে। আমার ঠিক উল্টো বিশ্বাস। আমার মনে হয় ঠিক ওই জায়গাতেই তার কিছু বলার সুযোগ। পণ্ডিতরা তখন একজোট হতে পারেন না বলে সে বারোয়ারি কিল থেকে নিষ্কৃতি পায়। পণ্ডিতে মূর্খে মিলে আফগানিস্তান সম্বন্ধে যেসব তথ্য আবিষ্কার করেছেন তার মোটামুটি তত্ত্ব এই: আর্যজাতি আফগানিস্তান খাইবার পাশ হয়ে ভারতবর্ষে এসেছিল পামির, দার্দিস্তান বা পৈশাচ ভূমি কাশ্মীর হয়ে নয়। বোগাস কোই বর্ণিত মিতানি রাজ্য ধ্বংসের পর যদি এসে থাকে, তবে প্রচলিত আফগানি কিংবদন্তি যে আফগানরা ইহুদিদের অন্যতম পথভ্রষ্ট উপজাতি, সেটা সম্পূর্ণ মিথ্যা নয়। অর্থাৎ কিংবদন্তি দেশ ঠিক রেখেছে, কিন্তু পাত্র নিয়ে গোলমাল করে ফেলেছে। গান্ধারী কান্দাহার থেকে এসেছিলেন। পাঠান মেয়ের দৈর্ঘ্যপ্রস্থ দেখেই বোধ করি মহাভারতকার তাকে শতপুত্রবতী রূপে কল্পনা করেছিলেন। বৌদ্ধ ধর্ম অভ্যুদয়ের সঙ্গে সঙ্গে উত্তর ভারতবর্ষ ও আফগানিস্তানের ইতিহাস স্পষ্টতর রূপ নিতে আরম্ভ করে। উত্তর ভারতের 16টি রাজ্যের নির্ঘণ্টে গান্ধার ও কাম্বোজের উল্লেখ পাই। তাদের বিস্তৃতি প্রসার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করলে পণ্ডিতেরা সেই রামদা দেখান। এ যুগে এবং তারপর বহু যুগ ধরে ভারত ও আফগানিস্তানের মধ্যে যেরকম কোনো সীমান্ত রেখা ছিল না, ঠিক তেমনি আফগান ও ইন্দো ইরানিয়ান ভূমি পারস্যের মধ্যে কোনো সীমান্ত ভূমি ছিল না। বক্ষু বা আমোদরিয়ার উভয় পারের দেশকে সংস্কৃত সাহিত্যে ভারতের অংশরূপে ধরা হয়েছে। প্রাচীন ইরানি সাহিত্যে তাকে আবার ইরানের অংশরূপে গণ্য করা হয়েছে। তারপর ইরানি রাজা সায়েরাস অর্থাৎ কুরশ সম্পূর্ণ আফগানিস্তান দখল করে ভারতবর্ষের সিন্ধু নদ পর্যন্ত অগ্রসর হন। সিকন্দর শাহের সিন্ধু দেশ জয় পর্যন্ত আফগানিস্তান ও পশ্চিম সিন্ধু ইরানের অধীনে থাকে। সিকন্দর উত্তর আফগানিস্তান হয়ে ভারতবর্ষে ঢোকেন, কিন্তু তার সৈন্যদল খাইবার পাস হয়ে পেশোয়ারে পৌঁছয়। খাইবার পেরোবার সময় সীমান্তের পার্বত্য জাতি পাহাড়ের চূড়াতে বসে সিকন্দরি সৈন্যদলকে এতই উদ্ব্যস্ত করেছিল যে গ্রিক সেনাপতি তাদের শহর গ্রাম জ্বালিয়ে তার প্রতিশোধ নিয়েছিলেন। সিকন্দরের সিন্ধু জয় ভারতবর্ষের ইতিহাসে যেরকম জোর দাগ কেটে গিয়েছে, তেমনি গ্রিক অধিকারের ফলে আফগানিস্তান ও ভৌগোলিক আরাখুশিয়া, গেদ্রোসিয়া, পারোপানিসোদাই ও দ্রাঙ্গিয়ানা অর্থাৎ হিরাত, বল্খ, কাবুল, গজনি ও কান্দাহার প্রদেশে বিভক্ত হয়ে ভৌগোলিক ও ঐতিহাসিক রূপ নিতে আরম্ভ করে। সিকন্দর শাহের মৃত্যুর কয়েক বৎসরের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত উত্তর ভারতবর্ষ দখল করে গ্রিকদের মুখোমুখি হন। ফলে হিন্দুকুশের উত্তরের বাল্হিক প্রদেশ ছাড়া সমস্ত আফগানিস্তান তার অধীনে আসে। মৌর্য বংশের পতন ও শুঙ্গ বংশের অভ্যুদয় পর্যন্ত আফগানিস্তান ভারতবর্ষের অংশ হয়ে থাকে। ভারতীয় আর্যদের চতুর্বেদ ও ইরানি আর্যদের আবেস্তা একই সভ্যতার বিকাশ। কিন্তু মৌর্য যুগে একদিকে যেমন বেদ বিরোধী বৌদ্ধ ধর্মের প্রসার হয়, অন্যদিকে তেমনি ইরানি ও গ্রিক ভাস্কর শিল্প ভারতীয় কলাকে প্রায় সম্পূর্ণ অভিভূত করে ফেলে। অশোকের বিজয় স্তম্ভের মসৃণতা ইরানি ও তার রসবস্তু গ্রিক। সে যুগের বিশুদ্ধ ভারতীয় কলার যে নিদর্শন পাওয়া গিয়েছে তার আকার দৃঢ়, গতি পঙ্কিল, কিন্তু সে ভবিষ্যৎ বিকাশের আশায় পূর্ণগর্ভ। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মাধ্যন্তিক নামক শ্রমণকে আফগানিস্তানে পাঠান। সমস্ত দেশ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল কিনা বলবার উপায় নেই, কিন্তু মনে হয় আফগানিস্তানের অনুর্বরতা বর্ণাশ্রম ধর্মের অন্তরায় ছিল বলে আফগান জনসাধারণের পক্ষে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া অপেক্ষাকৃত সহজ হয়েছিল। 2 শতাব্দীর ভিতরেই আফগানিস্তানের বহু গ্রিক, সিথিয়ান ও তুর্ক বুদ্ধের স্মরণ নিয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতির সঙ্গে সম্মিলিত হয়ে বেদ আবেস্তার ঐতিহ্য বৌদ্ধ ধর্মের ভিতর দিয়ে কিছুটা বাঁচিয়ে রাখে। উত্তর আফগানিস্তানের বলদ প্রদেশ মৌর্য সম্রাটদের যুগের গ্রিক সাম্রাজ্যের অংশীভূত ছিল।
মৌর্য বংশের পতনের সঙ্গে সঙ্গে বলখ অঞ্চলের গ্রিকদের ভিতর অন্তকলহ সৃষ্টি হয় ও বলখের গ্রিকগণ হিন্দুকুশ অতিক্রম করে কাবুল উপত্যকা দখল করে। তারপর পাঞ্জাবে ঢুকে গিয়ে আরও পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এদের একজন রাজা মেরানদের পালি ধর্মগ্রন্থ মিলিন্দ পঞ্চহর রাজা মিলিন্দ। তিনি নাকি পূর্বে পাটালিপুত্র ও দক্ষিণে অর্থাৎ আধুনিক করাচি পর্যন্ত আক্রমণ করেন। মধ্য ও দক্ষিণ আফগানিস্তান তথা পশ্চিম ভারতের গ্রিক রাজাদের কোনো ভালো বর্ণনা পাবার উপায় নেই। শুধু এক বিষয়ে ঐতিহাসিকের তৃষ্ণা তারা মেটাতে জানেন। কাবুল থেকে ৩০ মাইল দূরে বেগ্রাম উপত্যকায় এদের তৈরি হাজার হাজার মুদ্রা প্রতি বছর মাটির তলা থেকে বেরোয়। খ্রিস্টপূর্ব ২৬০ থেকে খ্রিস্টপূর্ব ১২০ রাজ্যকালের ভিতর অন্তত ২৯ জন রাজা ও ৩ জন রানীর নাম চিহ্নিত মুদ্রা এযাবৎ পাওয়া গিয়েছে। এগুলোর উপরে গ্রিক ও খরষ্টি এবং শেষের দিকের মুদ্রাগুলোর উপরে গ্রিক ও ব্রাহ্মী হরফে লেখা রাজা রানীর নাম পাওয়া যায়। এ যুগে রাজা রাজায় বিস্তর যুদ্ধবিগ্রহ হয়েছিল, কিন্তু আফগানিস্তান ও পশ্চিম ভারতের যোগসূত্র অটুট ছিল। আবার দুর্যোগ উপস্থিত হলো। আমুদরিয়ার উত্তরে শক জাতি ইউএচিদের হাতে পরাজিত হয়ে আফগানিস্তান ছেড়ে ফেলল। কাবুল দখল করে তারা দক্ষিণ পশ্চিম দুদিকেই ছড়িয়ে পড়ে। দক্ষিণ আফগানিস্তান, বেলুচিস্তান ও সিন্ধু দেশে তাদের বসতি পাকাপাকি হলেই পর এই অঞ্চলের নাম সংস্কৃতে শকদ্বীপ, ইরানিতে শকস্থান হয়। বর্বর শকেরা ইরানি, গ্রিক ও ভারতীয়দের সংস্রবে এসে কিছুটা সভ্য হয়েছিল বটে, কিন্তু আফগানিস্তানের ইতিহাসে তারা কিছু দিয়ে যেতে পারেনি। শকদের হারায় ইন্দো পার্থিয়ানরা। এদের শেষ রাজা গন্ধফার্নেস নাকি যীশুখ্রিস্টের শিষ্য সেন্ট টমাসের হাতে খ্রিস্টান হন, কিন্তু এই সেন্ট টমাসের হাতেই নাকি আবিসিনিয়াবাসী হাবশিরাও খ্রিস্টান হয় ও এরই কাছে মালাবার ও তামিলনাড়ের হিন্দুরাও নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। মাদ্রাজের কয়েক মাইল দূরে এক পাহাড়ের উপর সেন্ট টমাসের কবর দেখানো হয়। কাজেই আফগানিস্তানে খ্রিস্ট ধর্ম প্রচার বোধ করি বিশেষ বিশ্বাসযোগ্য নয়। কুষণ সম্রাটদের ইতিহাস ভারতে অজানা নয়। কুষণ বংশের দ্বিতীয় রাজা ভীমশক এবং ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেন। কনিষ্ক পশ্চিমে ইরান সীমান্ত ও উত্তরে কাশগড় খোটান ইয়ারকন্দ পর্যন্ত রাজ্য বিস্তার করেন। পেশাওয়ারের বাইরের কনিষ্ক যে স্তূপ নির্মাণ করিয়ে বুদ্ধের দেহাস্থি রক্ষা করেন, তার জন্য তিনি গ্রিক শিল্পী নিযুক্ত করেন। সে শিল্পী ভারতীয় গ্রিক না আফগান গ্রিক বলা কঠিন, দরকারও নেই, কারণ পশ্চিম ভারত ও আফগানিস্তানের মধ্যে তখনও সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। যে স্তূপে কনিষ্ক শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন তাম্রফলকে খোদাই করে রেখেছিলেন, তার সন্ধান এখনও পাওয়া যায়নি। জালালাবাদে যে অসংখ্য স্তূপ এখনও খোলা হয়নি, তারই একটার ভিতরে যদি সে প্রতিবেদন পাওয়া যায়, তাহলে আফগান ঐতিহাসিকেরা আশ্চর্য হবেন না। কনিষ্ককে যদি ভারতীয় রাজা বলা হয়, তাহলে তাকে আফগান রাজা বলতেও কোনো আপত্তি নেই। ধর্মের কথা এখানে অবান্তর। কনিষ্ক বৌদ্ধ হওয়ার বহু পূর্বেই আফগানিস্তান তথাগতের শরণ নিয়েছিল। ভারতবর্ষে কুষণ রাজ্য পতনের পরও আফগানিস্তানে কিদার কুষণগত ২০০ বছর রাজত্ব করেন। এ যুগের সবচেয়ে মহৎ বাণী গান্ধার শিল্পে প্রকাশ পায়। ভারতীয় ও গ্রিক শিল্পীর যুগ্ম প্রচেষ্টায় যে কলা বৌদ্ধ ধর্মকে রূপায়িত করে, তার শেষ নিদর্শন দ্বাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষে পাওয়া যায়। তার যৌবন মধ্যাহ্ন আফগানিস্তান ও পূর্ব তুর্কিস্তানের ৬ষ্ঠ শতকের শিল্পে স্বপ্রকাশ। গুপ্ত যুগের শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী, তার ইতিহাস এখনও লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তাবোধ কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখতে শিখব, সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। বৌদ্ধ ধর্মের অনুপ্রেরণায় ভারত অনুভূতির ক্ষেত্রে যে সার্বভৌমত্ব লাভ করতে সক্ষম হয়েছিল, পরবর্তী যুগে তা আর কখনো সম্ভবপর হয়নি। আফগানিস্তানের ভূগর্ভ থেকে যেমন গান্ধার শিল্পের নিদর্শন বেরোবে, সঙ্গে সঙ্গে সে দেশের চারুকলার ইতিহাস লেখা হয়ে ভারতবর্ষকে তার ঋণ স্বীকার করতে বাধ্য করবে। ভারতবর্ষে যখন গুপ্ত সম্রাটদের সুশাসনের সনাতন ধর্ম বৈষ্ণব রূপ নিয়ে প্রকাশ পেল, আফগানিস্তান তখনও বৌদ্ধ ধর্ম ত্যাগ করেনি। মৌর্যদের মতো গুপ্তরা আফগানিস্তান জয় করার চেষ্টা করেননি, কিন্তু আফগানিস্তানে পরবর্তী যুগের শক শাসনপতিগণ হীনবল। ৫ম শতকের চীন পর্যটক ফা হিয়েন কাবুল খাইবার হয়ে ভারতবর্ষে আসবার সাহস করেননি। খুব সম্ভব আফগান সীমান্তের অরাজকতা থেকে প্রাণ বাঁচিয়ে অনেক দূরের অনেক কঠিন রাস্তা পামির কাশ্মীর হয়ে ভারতবর্ষ পৌঁছান। তারপর বর্বর হুন অভিযান ঠেকাতে গিয়ে ইরানের রাজা ফিরোজ প্রাণ দেন। হুন অভিযান আফগানিস্তানের বহু মঠ
ধ্বংস করে ভারতবর্ষে পৌঁছয়। গুপ্ত সম্রাটদের সঙ্গে তাদের যেসব লড়াই হয় সেগুলো ভারতবর্ষের ইতিহাসে লেখা আছে। এই হুন এবং আফগানদের সংমিশ্রণের ফলে পরবর্তী যুগে রাজপুত বংশের সূত্রপাত। 7ম শতকে হিউয়েন সাং তাশকন্দ সমর হয়ে আমদরিয়া অতিক্রম করে কাবুল পৌঁছান। কাবুল তখন কিছু হিন্দু কিছু বৌদ্ধ। ততদিন ভারতবর্ষে হিন্দু ধর্মের নবজীবন লাভের স্পন্দন কাবুল পর্যন্ত পৌঁছেছিল। শান্ত ভারতবাসী যখন বেশি দিন বৌদ্ধ ধর্ম সইতে পারল না, তখন দুর্ধর্ষ আফগানের পক্ষে যে জীবে দয়ার বাণী মেনে চলতে কষ্ট হয়েছিল তাতে বিশেষ সন্দেহ করার কারণ নেই। হিউয়েন সাং কান্দাহার, গজনি, কাবুলকে ভারতবর্ষের অংশরূপে গণ্য করেছেন। এখন আরব ঐতিহাসিকদের যুগ। তাদের মতে আরবরা যখন প্রথম আফগানিস্তানে এসে পৌঁছয় তখন সে দেশে কনিষ্কের বংশধর তুর্কি রাজার অধীনে ছিল, কিন্তু পরে তার ব্রাহ্মণ মন্ত্রী সিংহাসন দখল করে ব্রাহ্মণ্য রাজ্য স্থাপন করেন। 871 সনে ইয়াকুব বিন লয়েস কাবুল দখল করেন। শাহিয়া বংশ তখন পাঞ্জাবে এসে আশ্রয় নেন। শেষ রাজা ত্রিলোচন পাল গজনির সুলতান মাহমুদের হাতে 1021 সনে পরাজিত হন। আফগানিস্তানের শেষ হিন্দু রাজবংশের বাকি ইতিহাস কাশ্মীরে। কহলনের রাজতরঙ্গিনীতে তাদের বর্ণনা আছে। এখানে এসে ভারতীয় পণ্ডিতগণ এক প্রকাণ্ড ঢেরা কাটেন। আমি পণ্ডিত নই, আমার মনে হয় তার কোনোই কারণ নেই। প্রথম আর্য অভিযানের সময় কিংবা তারও পূর্ব থেকে আফগানিস্তান ও ভারতবর্ষ নানা যুদ্ধ বিগ্রহের ভিতর দিয়ে 19বিংশ শতাব্দী পর্যন্ত একই ঐতিহ্য নিয়ে পরস্পরের সঙ্গে যোগসূত্র অবিচ্ছিন্ন রাখবার চেষ্টা করেছে। যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলে তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, গ্রিক দেবদেবীর পূজা করেছিল, দেববিরোধী বৌদ্ধ ধর্মও গ্রহণ করেছিল। তবুও যখন দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতেই হঠাৎ কোন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বুদ্ধের স্মরণ নিয়ে কাবুলি যখন মগধবাসী হয়নি, তখন ইসলাম গ্রহণ করে সে আরবও হয়ে যায়নি। ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিম আফগানিস্তান, বিশেষ করে কান্দাহার, গজনি, কাবুল, জালালাবাদ বাদ দিলে ফ্রন্টিয়ার, বান্নুকোহট, এমনকি পাঞ্জাবও বাদ দিতে হয়। পার্থক্য তবে কোথায়? যদি কোনো পার্থক্য থাকে তবে সে শুধু এইটুকু যে মাহমুদ গজনির পূর্বে ভারতবর্ষে লিখিত ইতিহাস নেই। মাহমুদের পর প্রতি যুগে নানা ভূগোল, নানা ইতিহাস লেখা হয়েছে, কিন্তু আমাদের জ্ঞান অজ্ঞানের শক্ত জমি চোরাবালির উপর তো আর ইতিহাসের তাজমহল খাড়া করা হয় না। মাহমুদের ইতিহাস নতুন করে বলার প্রয়োজন নেই, কিন্তু তার সভা পণ্ডিত অল বিরুনির কথা বাদ দেওয়ার উপায় নেই। পৃথিবীর ইতিহাসের 6 জন পণ্ডিতের নাম করলে অল বিরুনির নাম করতে হয়। সংস্কৃত, আরবি, অভিধান, ব্যাকরণ সে যুগে ছিল না, এখনও নেই। অল বিরুনি ও ভারতীয় ব্রাহ্মণগণের মধ্যে কোনো মাধ্যম ভাষা ছিল না। তৎসত্ত্বেও এই মহাপুরুষ কী করে সংস্কৃত শিখে হিন্দুর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, জ্যোতিষ, কাব্য, অলঙ্কার, পদার্থবিদ্যা, রসায়ন সম্বন্ধে তহকিকি হিন্দ নামক বিরাট গ্রন্থ লিখতে সক্ষম হয়েছিলেন, সে এক অবিশ্বাস্য প্রহেলিকা। 11 শতাব্দীতে অল বিরুনি ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন। প্রত্যুত্তরে আজ পর্যন্ত কোনো ভারতীয় আফগানিস্তান সম্বন্ধে পুস্তক লেখেননি। এক দার্শিকু ছাড়া আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আরবি ও সংস্কৃতে এরকম অসাধারণ পাণ্ডিত্য দেখাতে পারেননি। এই 20 শতকেই কটি লোক সংস্কৃত আরবি দুই জানেন আঙ্গুলে গুনে বলা যায়। ভারতবর্ষের পাঠান তুর্কি সম্রাটের আফগানিস্তানের দিকে ফিরেও তাকাননি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতিগত সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। একটা উদাহরণ দিলেই যথেষ্ট হবে। আলাউদ্দিন খিলজির সভাকবি আমির খুসরু ফার্সিতে কাব্য রচনা করেছিলেন। তার নাম ইরানে কেউ শোনেননি, কিন্তু কাবুল, কান্দাহারে আজকের দিনেও তার প্রতিপত্তি হাফিজ সাদির চেয়ে কম নয়। ইশকিয়া কাব্যে দেবলা দেবী ও খিজর খানের প্রেমের কাহিনী পড়েননি এমন শিক্ষিত মৌলভী আফগানিস্তানে আজও বিরল। আফগানিস্তান, বিশেষ করে গজনির দৈত্য উত্তর ভারতবর্ষে ফার্সি ভাষা আর সাহিত্য সম্পদ, বাইজন্টাইন সেরাসিন ইরানি স্থাপত্য, ইতিহাস লিখন পদ্ধতি, ইউনানি ভেষজ বিজ্ঞান, আরবি ফার্সি শাস্ত্রচর্চা ইত্যাদি প্রচলিত হয়ে নতুন নতুন ধারা বয়ে নবনব বিকাশের পথে এগিয়ে চলল। একদিন আফগানিস্তান গ্রিক ও ভারতবাসীকে মিলিয়ে দিয়ে গান্ধার কলা সৃষ্টি করতে সাহায্য করেছিল। পাঠান তুর্কি যুগে সেই আফগানিস্তান আরব ইরানের সঙ্গে ভারতবর্ষের হাত মিলিয়ে দিল। তারপর তৈমুরের অভিযান। তৈমুরের মৃত্যুর পর তার বংশধরগণ সমরকন্দ ও হীরাতে নতুন শিল্প প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু আফগানিস্তানের হীরাত অতি সহজেই তুর্কিস্তানের সমরকন্দকে ছাড়িয়ে গিয়েছিল। তৈমুরের পুত্র শাহরুখ চীন থেকে শিল্পী আনিয়ে ইরানিদের সঙ্গে মিলিয়ে হীরাতের নবীন চারুকলার পত্তন করেন।
তৈমুরের পুত্রবধূ গৌহর সাত শিক্ষা দীক্ষায় রানী এলিজাবেথ ক্যাথরিনের চেয়ে কোনো অংশে ন্যূন ছিলেন না। তার আপন অর্থে তৈরি মসজিদ মাদ্রাসা দেখে তৈমুরের প্রপৌত্র বাবর শাহ বাদশাহ চোখ ফেরাতে পারেননি। এখনও আফগানিস্তানে যেটুকু দেখবার আছে সে ওই হীরাতে। যে কয়টি মিনার ইংরেজের বর্বরতা সত্ত্বেও এখনও বেঁচে আছে, সেগুলো দেখে বোঝা যায় মধ্য এশিয়ার সর্বকলা শিল্প কি আশ্চর্য প্রাণবলে সম্মিলিত হয়ে এই অনুর্বর দেশে কি অপূর্ব মরুদ্যান সৃষ্টি করেছিল। আলবেরুনের পর গৌহর সাত, তারপর বাবুর বাদশাহ। শ্বেতাঙ্গ পণ্ডিতের নির্লজ্জ যাত্রাভিমানের চূড়ান্ত প্রকাশ হয় যখন সে বাবরের আত্মজীবনী অপেক্ষা জুলিয়াস সিজারের আত্মজীবনীর বেশি প্রশংসা করে। কিন্তু সে আলোচনা উপস্থিত মুলতবি থাক। আফগানিস্তান ভ্রমণে যাবার সময় একখানা বই সঙ্গে নিয়ে গেলেই যথেষ্ট। সেই বই বাবরের আত্মজীবনী। বাবর কান্দাহার, গজনি, কাবুল, হীরাতে যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আজকের আফগানিস্তানের বিশেষ তফাৎ নেই। বাবর ফরগানার রাজা নন, আফগানিস্তানের শাহনশাহ নন, দিল্লির সম্রাটও নন। আত্মজীবনীর অক্ষরে অক্ষরে প্রকাশ পায় বাবর হিসেবের অতীত অত্যন্ত সাধারণ মাটির গড়া মানুষ। হিন্দুস্তানের নববর্ষার প্রথম দিনে তিনি আনন্দে অধীর, জালালাবাদের আখ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। সেই আখ আপন দেশ ফরগনায় পোঁতবার জন্য টবে করে হিন্দুকুশের ভিতর দিয়ে চালান করেছেন। আর ঠিক তেমনি হীরাত থেকে গৌহর সাদের জ্ঞান বিজ্ঞান শিল্পকলা টবে করে নিয়ে এসে দিল্লিতে পুঁতে ভাবছেন। এবং ভবিষ্যৎ কি এ তরু মঞ্জুরিত হবে তো? হয়েছিল তাজমহল। বাবর ভারতবর্ষ ভালোবাসেননি, কিন্তু গভীর অন্তর্দৃষ্টি ছিল বলে বুঝতে পেরেছিলেন ফরগানা কাবুলের লোভে যে বিজয়ী বীর দিল্লির তখত ত্যাগ করে সে মূর্খ। দিল্লিতে নতুন সাম্রাজ্য স্থাপন করলেন তিনি আপন প্রাণ দিয়ে, কিন্তু দেহ কাবুলে পাঠাবার হুকুম দিলেন মরবার সময়। সমস্ত কাবুল শহরে যদি দেখবার মতো কিছু থাকে তবে সে বাবরের কবর। হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, নবমৌর্য সাম্রাজ্য। নাদির উত্তর ভারতবর্ষ লণ্ডভণ্ড করে ফেরার পথে আফগানিস্তানে নিহত হন। লুণ্ঠিত ঐশ্বর্য আফগান আহমদ শাহ আবদালির অর্থাৎ সাদ্দোজাই দুররানির হস্তগত হয়। 1747 সালে সমস্ত আফগানিস্তান নিয়ে সর্বপ্রথম নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠিত হল। 1761 সালে পানিপথ, 1793 সালে শিখদের নবজীবন। ইতোমধ্যে মহাকাল শ্বেতবর্ণ ধারণ করে ভারতবর্ষের তাণ্ডবলীলা আরম্ভ করেছেন। ভারত আফগানের ইতিহাসে এই প্রথম এক জাতের মানুষ দেখা দিল যে এই দুই দেশের কোনো দেশকেই আপন বলে স্বীকার করল না। এ যেন চিরস্থায়ী তৈমুর নাদির। 19 এবং 20 শতকে ইংরেজ হয় আফগানিস্তান জয় করে রাজ্য স্থাপন করার চেষ্টা করেছে, আফগান সিংহাসনে আপন পুতুল বসিয়ে রুশের মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু আফগানিস্তান জয় করা কঠিন না হলেও দখল করা অসম্ভব, বিশেষত কাফির ইংরেজের পক্ষে। আফগান মোল্লার অজ্ঞতা তার পাহাড়ের মতো উঁচু, কিন্তু ইংরেজকে সে বিলক্ষণ চেনে। ইংরেজের পরম সৌভাগ্য যে 1857 সালে আমির দোস্ত মোহাম্মদ ইংরেজকে দোস্তি দেখিয়েছিল। তার চরম সৌভাগ্য যে 1915 সালে রাজা মহেন্দ্র প্রতাপ আমির হবিবুল্লাহকে ভারত আক্রমণে উৎসাহিত করতে পারেননি। কিন্তু 3 বারের বার বেল টাকে পড়ল। আমানুল্লাহ ইংরেজকে সামান্য উত্তম মধ্যম দিয়েই স্বাধীনতা পেয়ে গেলেন। তাই বোধহয় কাবুলিরা বলে খুদাদাত আফগানিস্তান, অর্থাৎ বিধিদত্ত আফগানিস্তান। জিন্দাবাদ খুদাদাত আফগানিস্তান।